আজকে যে মুভিটা এক্সপ্লেন করতে চলেছি এটা একটা সত্যি ঘটনার উপর নির্মিত। 2018 সালে একটা শেল্টার হোমে হওয়া ভয়াবহ নির্মম ঘটনা নিয়ে নির্মিত হয়েছে এই মুভি। মানুষের যে ভালো মানুষের আড়ালে আর একটা রূপ ছিল, তাই আপনারা দেখবেন এই মুভিতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের মুভি ভাগশাক। মুভির শুরুতে বিহারের মুনায়পুরে রাতের সিন দেখানো হয়। এখানে দুইটা লোক একটা মেয়েকে ধর্ষণ করতে যাচ্ছিল, কিন্তু মেয়েটা তাদের হাত থেকে বাঁচার অনেক চেষ্টা করছিল, যার কারণে লোকটা মেয়েটার গোপনাঙ্গে মরিচি ডলে দেয়। এতে মেয়েটার যন্ত্রণা চিল্লানো শুরু করে, কিন্তু লোকটার মেয়েটার যন্ত্রণা দেখে অনেক খুশি হচ্ছিল। এরপরেই সেখানে সোনু নামের একটা লোক আসলে দুইজনে মিলে সেই মেয়েটাকে মেরে ফেলে, কারণ সে অনেক চিৎকার করছিল। এরপর তারা মেয়েটাকে শ্মশানঘাটে নিয়ে যেয়ে আগুনে পুড়িয়ে দেয়। এই ঘটনার কয়েক মাস কেটে যায়। পরের সিনে আমাদের পার্টনার সিন দেখানো হয়। এখানে গুপ্তাজি নামের একটা লোক একটা লোকাল নিউজ পেপারের সাংবাদিক বৈশালীকে কল করে। গুপ্তাজি বৈশালীকে বলে, ম্যাডাম 30 মিনিটের মধ্যে দেখা করেন। বৈশালী তাই গুপ্তাজির সাথে দেখা করতে চলে যায়। গুপ্তাজি বৈশালীকে একটা সোশ্যাল অডিট রিপোর্ট দেয়। এই ফাইলে একটা আশ্রয়কেন্দ্রের মেয়েদের সাথে হওয়া নির্মম অত্যাচারের রিপোর্ট ছিল। গুপ্তাজি বলে 2 মাস হয়েছে রিপোর্ট এসেছে, কিন্তু পুলিশ প্রশাসন কেউই কিছু করছে না, আর তারা কিছু করবেও না। বৈশালী বলে, এই খবরটা যদি মিথ্যা হয় তাহলে? গুপ্তাজি বলে, আপনি আগে তদন্ত করেন, তারপরে না হয় টাকা দিয়েন, তারপর আপনি সেই মেয়েদেরকে সাহায্য করেন। বৈশালী চ্যানেলের নাম ছিল কোশিশ নিউজ। সেটা কোনো বড় চ্যানেল ছিল না, কিন্তু সে পুরো চেষ্টা করে তার কাজ সততার সাথে করার, যাতে সে জনগণের কাছে সঠিক খবর পৌঁছাতে ও সত্য দেখাতে পারে। এই কাজে তাকে হেল্প করত তার ক্যামেরাম্যান ভাস্কর। বৈশালী বিবাহিত ছিল, তার স্বামী অরবিন্দ তাকে আর তার কাজকে অনেক সাপোর্ট করে। তার বৈশালীর কাজের সাথে কোনো প্রবলেমও ছিল না। পরের দিন বৈশালী ভাস্করের সাথে মুনায়পুরে চলে যায়। বৈশালী সেখানে এসে সেই আশ্রয় কেন্দ্রটার দিকে যাচ্ছিল, কিন্তু সোনু এসে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর বৈশালী আর ভাস্কর সেখান থেকে একটা সরকারি অফিসে যায়। সেখানে তাদের সাথে দেখা হয় মিথিলেশ নামের এক লোকের। বৈশালী তাকে ফাইলটা দেখালে সে বলে, এরকম কোনো খবর আমাদের কাছে নেই। বৈশালী বলে, এই রিপোর্টটা তো অনেক আগে এসেছে, তারপরও সরকার কোনো অ্যাকশন নিচ্ছে না কেন? মিথিলেশ বলে, এই ফাইলটা তো আপনি নিয়ে এসেছেন। সরকার যখন আমাদেরকে ফাইল পাঠাবে, সেটা পরে যদি আমাদের মনে হয় কোনো খারাপ কিছু হচ্ছে, তাহলে আমরা অ্যাকশন নিব, তাছাড়া আমরা কিছুই করতে পারবো না। অন্যদিকে বৈশালীর হাজব্যান্ড অরবিন্দকে ভান্সি নামের কেউ একজন ফোন করে হুমকি দেয়, আর বৈশালীকে এসব কিছু থেকে দূরে রাখতে বলে। রাতে যখন বৈশালী বাড়ি ফিরে, তার স্বামী অরবিন্দ তার উপর অনেক রেগেছিল। সে বৈশালীকে বলে, তুমি যা করছো তা করা বন্ধ করে দাও। আমাকে ভান্সি নামের কেউ একজন ফোন করে হুমকি দিয়েছে, কারণ আমি একজন সাধারণ মানুষ, আমি সাধারণভাবে বাঁচতে চাই, আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না। এরপর অরবিন্দ বৈশালী থেকে গাড়ির চাবি নিয়ে যায়। অরবিন্দ এসব কথা শুনে বৈশালী রেগে তার রুমে চলে যায়। একদিন বৈশালী গুপ্তাজিকে নিয়ে বান্সির ব্যাপারে সব ইনফরমেশন বের করে আনে। আসলে বান্সি হচ্ছে মুনায়পুরের সরকারের সবচেয়ে কাছের লোক, আর বান্সিও একজন সাংবাদিক। তার নিজের মিডিয়াও আছে। তার মিডিয়াতে শুধু সরকারি নিউজও ছাপা হয়। মুখ্যমন্ত্রীর সাথেও কানেকশন আছে লোকটার। বান্সি সবার কাছে ভালো মানুষ হলেও তার ভয়ানক রূপ সম্পর্কে কেউই জানে না। বৈশালী বলে, যদি এই সব কিছু সরকারি হয় তাহলে এসব কাজে অবশ্যই সরকারের সমর্থন আছে। বৈশালী এবার তার নিউজ চ্যানেলে বালিটা গৃহের জড়িত বিষয় নিয়ে কথা বলতে শুরু করে, যাতেগুলো বান্সি শুনে নিজেই বৈশালীকে ডেকে পাঠায়। আর ঠিক তেমনটাই হয়। বান্সি ভাস্কর আর বৈশালীকে দেখা করার জন্য ডেকে পাঠায়। বৈশালী আর ভাস্কর বান্সির ঘরে যায়। বান্সি বলে, আপনি তো একদম আমার পিছনে হাত ধুয়ে পড়েছেন। আমিও একজন সাংবাদিক, আমিও চাইলে আপনার নামে নিউজ ছাপাতে পারি। এমন নিউজ ছাপাতে পারি যেটা পাবলিশড হলে আপনি আর কোথাও মুখ দেখাতে পারবেন না। এরপর বান্সি বৈশালীকে হুমকি দিয়ে বলে, তুমি যা করছো তা বন্ধ করে দাও, নয়তো ভালো হবে না। বৈশালী বাড়ি ফিরে গেলে আর অরবিন্দের সাথে বৈশালীর ঝগড়া লেগে যায়। এতে বৈশালী বলে, অরবিন্দ তুমি জানো না, সে ছোট মেয়েদের উপর অমানসিক নির্যাতন করছে, তোমার তাদের কথা ভাবা উচিত। এতে অরবিন্দ বলে, তারা তো আমাদের আপন কেউ না যে আমরা তাদের কথা ভাববো। বৈশালী বলে, এটাই হচ্ছে তোমাদের মতো মানুষের সমস্যা। পরের দিন বৈশালী অনেকগুলো আশ্রয়কেন্দ্র খুঁজতে শুরু করে। তো তদন্ত নেমে বৈশালী জানতে পারে আশ্রয়কেন্দ্রে থাকা মেয়েদের বয়স যখন 18 বছরের বেশি হয়ে যায়, তখন তাদেরকে অন্য একটা আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু মুনায়পুরের বালিকাগৃহ থেকে মেয়েদেরকে কখনো অন্য কোথাও পাঠানো হয়নি, আর তাদের ব্যাপারে কোনো ইনফরমেশনও নেই। এরপর বৈশালী তদন্ত করে সুধা নামে একটা মেয়ের সম্পর্কে জানতে পারে। সুধা মুনায়পুরের বালিকাগৃহের আগে খাবারের বানানোর কাজ করত। সুধা বলে, আমি সব বলবো, কিন্তু আমার নাম গোপন রাখবেন। বৈশালী তাকে প্রমিস করে বলে, কোনোভাবেই তোমার নাম সামনে আসবে না। সুধা বলতে শুরু করে, আর সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে চলে যায়। তো 2016 সালে সুধার বাবা তাকে মুনায়পুরের আশ্রয়কেন্দ্রের কাজে দিয়ে আসে।
সেখানকার সবকিছু সোনু দেখাশোনা করত। এরপর সোনু বেবি রানীর কাছে সুধাকে নিয়ে যায়। বেবি রানী দেখতে যতটা সোজা মনে হয়, কিন্তু সে আসলে ততটাই ভয়ঙ্কর। সুধা সেটা প্রথমে বুঝতে পারেনি। এখানে তুমি শুধু রান্না করার কাজে এসেছো, তাই অন্য কোনো ব্যাপারে নাক গলাতে যেও না। এরপর সুধাকে মেয়েদের রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে 40 জনের মতো মেয়ে বিছানা বিছিয়েছিল। বেবি রানী বলে, এখানে কিছু পাগল মেয়েও আছে, তারা কামড়ে দেয়, তাই তাদের থেকে সাবধানে থেকো। তো যখন সুধা রান্না করছিল তখন সেখানে একটা মেয়ে এসে বলে, তুমি কি পাগল যে এখানে কাজ করতে এসেছো? যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও, এরা ভালো মানুষ না। তো তখনই সেখানে রানী এসে মেয়েটাকে মারতে শুরু করে। আর বেবি রানী সুধাকে বলে, ওদের সাথে কোনো কথা হবে না, আজ থেকে সব কথা আমার সাথে বলবি। রাতের বেলা সুধা দেখে সোনু একটা মেয়ের লাশকে কাঁধে নিয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে সেই দৃশ্য যেটা মুভির ফার্স্টে দেখানো হয়েছিল। এসব কিছু দেখে সুধা অনেক ভয় পেয়ে যায়। সে দৌড়ে মেয়েদের রুমের দিকে যায়। সেখানে যে সে একটা জঘন্যতম দৃশ্য দেখতে পায়। সেখানে বেবি রানী একটা মেয়ের সাথে খারাপ কাজ করেছে, আর মিথিলেশও একটা মেয়েকে নগ্ন অবস্থায় তার বেডে শুয়ে রেখেছে। সুধা বুঝে উঠতে পারে না এখানে এসব কিছু কি হচ্ছে। তখনই সেখানে সে মেয়েটা এসে সুধাকে বলে, তুমি এখান থেকে পালিয়ে যাও, যদি না পালাও তাহলে তোমাকে এভাবে নগ্ন করে রেখে দিবে, এরপর মেরে ফেলবে। মেয়েটা সুধাকে তার হাতে অনেকগুলো পোড়ার দাগ দেখায়, যেগুলো এই ভয়ঙ্কর পিশাচেরা করেছে সিগারেটের শ্যাক দিয়ে। তো পরের দিন আশ্রয়কেন্দ্রে বান্সি আসে। বান্সির নজর সুধার দিকে যায়। রাতের বেলায় আশ্রয়কেন্দ্রে একটা পার্টি হয়, যেখানে তারা মেয়েগুলোকে নিয়ে অনৈতিক কাজ করছিল। তখন বান্সিও সুধার সাথে খারাপ কাজ করার চেষ্টা করে, কিন্তু সুধা কোনো মতে সেখান থেকে রাতেই পালিয়ে যায়। এরপর সিন প্রেজেন্টে আসলে সুধা বলে, যদি আমি সেদিন রাতে না পালাতাম তাহলে হয়তো আমি কখনোই সেখান থেকে পালাতে পারতাম না। সিন শিফট হলে ভাস্কর আর বৈশালীকে দেখানো হয়। ভাস্কর বৈশালীকে বলে, মেয়েটা তো আমাদেরকে কথাগুলো রেকর্ড পর্যন্ত করতে দিল না। এতে বৈশালী বলে, মেয়েটাও তো অনেক কষ্টে বেঁচে আছে। বৈশালীর এসব তদন্তের ব্যাপারে জানতে পেরে তার দুলাভাই তার বাসায় আসে। তার দুলাভাই একজন আইনজীবী। সে বৈশালীকে বলে, যদি তুমি কিছু করতে চাও তাহলে আদালতে যে কেস করো। বৈশালী বলে, কেস করতে একজন আইনজীবীর প্রয়োজন হবে। আপনি তো একজন আইনজীবী, তাহলে আপনি আমার জন্য একটা PIL ফাইল করেন, আপনি এটা করতে পারবেন? এতে তার দুলাভাই কোনো উত্তর দিতে পারে না। অন্যদিকে দেখা যায় বালিকা গৃহের ব্যাপারে কেউ PIL করে দিয়েছে। সোনু এটা যে বান্সিকে বলে, আসলে PIL ফাইল করেছে গুপ্তাজি, কারণ বান্সি মনে করে এটা বৈশালীর দুলাভাইয়ের কাজ। তাই সে লোক নিয়ে যেয়ে বৈশালীর দুলাভাইকে মারধর করে। বৈশালীর বোনের মনে হয় এই সব কিছু বৈশালীর জন্য হয়েছে, কিন্তু আসলে তো বৈশালীর দুলাভাই কোনো PIL ফাইল করেনি। তো এরপর বৈশালী থানায় যায়, বান্সির বিরুদ্ধে একটা কেস করতে যায়। কিন্তু পুলিশরা বৈশালীর কেস নেয় না, কারণ পুলিশরাও বান্সির অনুগত ছিল। তো বৈশালী আবার তার দুলাভাইকে হসপিটাল দেখতে গেলে সে বলে, দেখেছো তো, আমরা এই কারণে নিজেদের মুখ খুলি না, আমরা নিজেদের ফ্যামিলি নিয়ে ভালো থাকতে চাই। এই সব কিছু শুনে বৈশালীর মন অনেক খারাপ হয়ে যায়। সে হসপিটালের বাইরে চলে আসে। বৈশালীর স্বামী তখন তার কাছে এসে বলে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি এখন থেকে তোমাকে সাহায্য করব। বৈশালী অরবিন্দকে জড়িয়ে ধরে। এরপর বৈশালী অরবিন্দকে একটা নিউজ রেকর্ড করতে দেয়। বৈশালী বলে, অনেক রিপোর্ট এসেছে, এরপরে মনয়পুরা নিয়ে কোনো ইনভেস্টিগেশন করা হয়নি। আর আমি রিপোর্ট করার পর যখন কেউ একজন PIL ফাইল করে, তখন একজন উকিলকে কোর্টের বাইরে ঘায়েল করা হয়। কিন্তু এই ব্যাপারেও পুলিশ কোনো রিপোর্ট লেখেনি। হয়তো তাদের ওপর উপরের মহল থেকে কোনো চাপ আছে, কিন্তু আমাদের উপরে নেই। এখন থেকে এই চ্যানেলে প্রতিদিন একটি স্পেশাল নিউজ হবে, যেটার নাম হচ্ছে ভাগশাক, যেখানে আমরা আপনাদের কাছে প্রতিদিন এই কেসের ব্যাপারে নিউজ পৌঁছাবো। বৈশালী জানতে পারে মনয়পুরের একটা নতুন লেডি SPর পোস্টিং হয়েছে, তাই সে পরের দিন সকালে তার সাথে দেখা করতে যায়। বৈশালী তাকে সবকিছু বলে। সবকিছু শুনে SP জেসমিন বলে, আমি আমার ওপর অফিসারদের সাথে কথা বলবো, দেখি কি করা যায়। জেসমিনের আদেশ পাওয়ার পর পুলিশ সোনুকে গ্রেফতার করতে চায়, কারণ সে বৈশালীর দুলাভাইকে মেরেছিল। কিন্তু তখনই সেখানে বান্সি এসে পুলিশদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর ভাস্কর মিনিস্টার রজনীর স্বামী বিজেন্দ্রের সাথে দেখা করতে যায়। বিজেন্দ্র বালিকা গৃহের মধ্যে হওয়া সবকিছু সম্পর্কে জানত, আর বান্সি এই লোকের সাথেই হাত ছিল। ভাস্কর বলে, বৈশালীর কাছে আপনার বিরুদ্ধে অনেক প্রমাণ আছে, যেগুলো বালিকা গৃহের সাথে রিলেটেড, আর এই সব কিছু বৈশালীকে মিথিলেশ নামের একটা লোক দিয়েছে। মিথিলেশ বলেছে বালিকা গৃহে মেয়েদেরকে শারীরিকভাবে নির্যাতন করা হয়, এমনকি খুন পর্যন্ত করা হয়েছে। আপনি তো ভালো মানুষ, তাহলে আপনার নামে কেন এইসব বলেছে? তো এসব শুনে বিজেন্দ্র তাকে টাকা দিয়ে বলে, এসব কিছু কাউকে বলো না, আর কিছু জানতে পারলে আমাকে অবশ্যই জানাবে। আসলে এসব কিছু ছিল বৈশালীর প্ল্যান, এদের সবার মাঝে ঝামেলা তৈরি করার। এবার বিজেন্দ্র বান্সিকে বলে যে মিথিলেশ আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সে আমাদের ব্যাপারে বৈশালীকে সব বলে দিচ্ছে। তো বান্সি এসব কিছু জানতে পেরে তাড়াতাড়ি করে মিথিলেশকে মারতে শুরু করে।
কিন্তু মিথিলেশ কোনো রকমে তাদেরকে বিশ্বাস করে যে এগুলো মিথ্যে। অন্যদিকে বৈশালী নিউজে বলে যে 4 দিন আগে সীতামারিতে কল্যাণ সমাজ সোসাইটির একজন কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। প্রশাসন বলেছে এর পিছনে স্কলারশিপ হাতিয়ে নেওয়া লোকদের হাত আছে। আর 4 দিন ধরে কাউকে গ্রেফতার করা হয়নি, কারণ গ্রেফতার করা হলে তো সব পর্দা ফাঁস হয়ে যাবে আর দেশবাসীর সামনে এই হত্যাকাণ্ডের সব তথ্য চলে আসবে। বৈশালী আরও বলে, আর যাকে মারা হয়েছে সে বালিকা গৃহের ব্যাপারে সব জানত। সে বারবার সমাজ কল্যাণের ওপর চাপ দিচ্ছিল, কিন্তু তারা কিছুই করেনি। তো আমার তদন্ত করার পর বালিকা গৃহের সব সত্যি আমাদের সামনে আসে। সেখানে কি হয়, কিভাবে হয়, আর এতে কে কে জড়িত আছে এই পেপারে সব লেখা আছে। কালকে আমাদের বিশেষ অনুষ্ঠান ভাগসাকে আমরা এই কেসের সাথে জড়িত রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে মনে পড়ে সবার নাম সামনে আনব। আসলে বৈশালীর হাতে কাগজে কিছুই ছিল না, কিন্তু এই নিউজ জানতে পেরে সবাই ভয় পেয়ে যায়। বানসির লোকেরা ভাবতে থাকে যদি আমাদের কুকর্ম সামনে চলে আসে তাহলে কি হবে। এই খবরের পর ডিরেক্ট মুখ্যমন্ত্রীর অর্ডার আসে সেই লোকদেরকে গ্রেফতার করার, কিন্তু কেউ জানতো না কার নাম সামনে আসতে চলেছে। জেসমিন বৈশালীকে বলে হয়তো তাদের নামে এফআইআর হয়ে গিয়েছে, কিন্তু এফআইআর রাজ্য সরকার মহিলা পুলিশ স্টেশন করেছে, তাই যাই করব তো মহিলা ও চাইল্ড অ্যাসোসিয়েশন করবে। সে মেয়েদের তো বের হয়ে আসবে সেখান থেকে, এরপর তাদের মেডিকেল টেস্ট করা হবে, তারপর তাদেরকে শিশু কল্যাণ সমিতির কাছে দিয়ে দেওয়া হবে, সেখানে তাদের স্টেটমেন্ট নেওয়া হবে। যদি সেখানে থেকে কিছু প্রমাণ হয় তাহলেই অপরাধীদের শাস্তি হবে। এখানে বৈশালী চিন্তায় পড়ে যায়, কারণ শিশু কল্যাণ সমিতির প্রধান ছিল মিথিলেশ। তাই বৈশালী বুঝে যায় এই সব কিছু করে কিছুই হবে না, সে ভুল রিপোর্ট বানিয়ে সবাইকে বের করে ফেলবে আর বৈশালী সব পরিশ্রম শেষ হয়ে যাবে। তাই বৈশালী এবার সুধার কাছে যেয়ে তাকে মিনতি করে যাতে সে সামনে এসে সবাইকে সেখানে সত্যি বলে। সুধা বলে তারা ভালো মানুষ না, এমন লোকদের সাথে শত্রুতা করা ঠিক হবে না, আর সেই সব মেয়েদের সাথে আমার কোনো কিছুই নেই। বৈশালী বলে যে মেয়েরা তোমাকে সেখান থেকে বের হতে সাহায্য করেছে তাদের সাথেই তোমার কোনো কিছু নেই। যদি তুমি সেখান থেকে না পালাতে তাহলে তোমার জীবনও আজকে সে মেয়েদের মতো হতো। যদি এই লোকেরা গ্রেফতার না হয় তাহলে অন্য ছোট মেয়েরাও এদের শিকার হবে, আর তোমার মতো অন্য কেউ ওদের এখানে খাবার বানাতে যাবে, তখন তার সাথেও খারাপ কিছু হতে পারে। আর আমাদের কাছেও চান্স ছিল চুপ থাকার, নিজের জীবন ভালোভাবে কাটানো, কারণ আমাদেরকে কেউ এই ব্যাপারে জিজ্ঞেস করছিল না, আমাদের কেউ কোথাও উত্তরের দেওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু আমার নিজের কাছে নিজেদের জবাব দিতে হবে। তাই আমি নিজের জন্য সেই ছোট বাচ্চাদের জন্য লড়াই করছি, সেই বাচ্চারা যাদের কেউ নেই, যাদেরকে কেউ যে জিজ্ঞেস করবে তোমরা কি ঠিক আছো। বৈশালীর এসব কথা শুনে সুধা ক্যামেরার সামনে এসব বলতে রাজি হয়ে যায়। সুধা ক্যামেরার সামনে এসে বলে বালিকা গৃহে থাকা প্রত্যেকটা মেয়ের সাথে শারীরিক নির্যাতন হচ্ছে। বানসি নিজে সে মেয়েদেরকে খুব খারাপভাবে স্পর্শ করে, আর সেখানে সে অন্য লোকদেরকে নিয়ে যায় সে বাচ্চাদের সাথে খারাপ কাজ করাতে। আর সেখানে থাকা বেবিরানি বাচ্চাদেরকে কৃমির ওষুধ বলে ঘুমের ওষুধ খাইয়ে দেয়, আর সেখানে ঘুমের মধ্যে বিভিন্ন লোকেরা এসে বাচ্চাদের সাথে খারাপ কাজ করে। আর রাতের বেলায় বেবিরানি বাচ্চাদেরকে উলঙ্গ অবস্থায় ঘুমাতে বলে, সেও বাচ্চাদের সাথে উলঙ্গ হয়ে শুয়ে খারাপ কাজ করত। কিছু মেয়েরা গর্ভবতীও হয়ে গিয়েছিল, তাই তাদেরকে মেরে ফেলা হয়েছে। শুধু এখানে সবার নাম বলে দেয় যারা এই সবকিছুর সাথে জড়িত ছিল। এখন পুলিশের কাছে প্রমাণ এসে গেছে, আর সব সত্যি জনগণও জেনে গেছে, তাই সরকারের উপর প্রেশার পড়ে, পুলিশের উপর অর্ডার আসে তদন্ত করা। জেসমিন বানসি আর তার দলকে গ্রেফতার করে ফেলে, আর সব বাচ্চাকে সে নরক থেকে বের করে। বৈশালী রিপোর্ট করতে সে বাচ্চাদেরকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ সে পেরেছি এতগুলো বাচ্চার প্রাণ বাঁচাতে, আর অন্যদিকে এতদিন পর্যন্ত কোনো মিডিয়া আসেনি এইসব সত্যি বের করার জন্য। কিন্তু যখন কেসটা বড় হয়ে গিয়েছে তখন সব মিডিয়া চলে এসেছে। মুখ্যমন্ত্রী নিজেও মিডিয়ার সামনে বলে যে আমাদের সরকার তো মহিলাদের ব্যাপারে চিন্তাই করে, যদি তাদের সাথে খারাপ কিছু হয় তাহলে তার অবশ্যই ন্যায় বিচার পাবে। আর মুখ্যমন্ত্রী রাজনী সব ক্রেডিট নিজে নিয়ে বলে আমি তদন্ত করার নির্দেশ দিয়েছি। আসলে তো তার স্বামী নিজেই এসব কিছুর সাথে জড়িত ছিল। আর মিথিলেশও মিডিয়ার সামনে এমন ভান করে যেন সে অপরাধীদেরকে শাস্তি দিতে চায়। পরের সিনে দেখানো হয় বৈশালী আবারও নিউজ চ্যানেল করছে। সে বলে সে আশ্রয়কেন্দ্রের মেয়েদের সাথে আজকে যে নির্মম ঘটনা হয়েছে তা পরবর্তীতে আমাদের এখানেও হতে পারে। আমরা অন্যের কষ্টে কষ্ট পাওয়া ভুলে গিয়েছি, তাই তো এই কেসটা এতদিন ধরে ধামাচাপা পড়েছিল। আমরা মনে করি আমাদের তো কিছুই হচ্ছে না, কেন আমরা অন্য কাউকে নিয়ে ভাবতে যাব, কেনই বা বিপদে পড়ব। এই ভাবনার কারণেই সমাজে এত অন্যায় বেড়ে গিয়েছে। তাই আমাদের সবার উচিত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আমি আপনাদের জন্য প্রতিনিয়ত এমন নিউজ নিয়ে আসব। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আর এখানে এই মুভিটি শেষ। তো আজকের মুভিটা কেমন লাগলো কোনো মন্তব্য থাকলে কমেন্টস করবেন, আর ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।